আচ্ছা, ওকে, তোমাদের স্ক্রিন ভিজিবল হলে আমাকে লেট মি ইনফর্ম। ওকে। আই দেখা থিঙ্ক যাচ্ছে তোমরা স্যার, মনে হয় দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছ। হ্যাঁ, জি হ্যাঁ, স্যার। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা শুরু করছি। তো আমরা এর আগে স্ট্যাক দেখে ফেলছিলাম। ধরো স্ট্যাককে আসলে স্ট্যাক এবং ফাংশনও দেখে ফেলছিলাম। ফাংশন বলতে আসলে স্পেসিফিকলি এখানে এখানে ফাংশনকে আসলে টার্মিনোলজিটা হচ্ছে সাবরুটিন। ঠিক আছে, তো ফাংশনের যে ধরনের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে সেগুলা কিন্তু এখানে মিসিং আর কি। যেমন 8086 এও কিন্তু ওটা অনেকটা ছিল, যে ফাংশনের একটা নাম থাকে, হ্যাঁ, তারপরে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, এরকম কিন্তু কোনো কিছু এখানে নেই। এখানে আসলে ফাংশনটা কি আসলে অনেকটা আমরা ওই লেবেল দিয়ে আর কি মেনটেন করতে হয়। তো যাই হোক, কিন্তু এইগুলা একটু তোমরা ওভাবে দেখবা। এর পরবর্তী আমাদের বিষয় হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে যে সেকশন 3.3, টাইম ডিলে ফর ভেরিয়াস 8051 চিপস। তো মেশিন সাইকেল বলে একটা বিষয় আছে। আচ্ছা, টাইম ডিলের বিষয়টা একটু ডিল করতে হবে আমাদের এখানে। যে ডিলে ফাংশনকে আমাদের অনেক সময় কল করতে হবে। এই ডিলেটা আসলে কেন করা দরকার, এটা কারণ হচ্ছে যে আমাদের এইখানে কিন্তু আসলে ইন্টারফেসিং হবে। আর ইন্টারফেসিং হলে যেটা হবে যে বাইরের এক্সটার্নাল দুনিয়ার সাথে কিন্তু একটা কমিউনিকেশন হবে। ঠিক আছে, সো এই কমিউনিকেশন যখন হবে এবং এই বাইরের পোর্ট থেকে যখন ডেটা আসবে যাবে, তখন কিন্তু তোমার এইটা কিন্তু ডিলে হবে। ঠিক আছে, মানে তোমার 8051 হয়তো ফাস্ট কাজ করবে, কিন্তু তুমি পেরিফেরাল দিয়ে যে কাজগুলা হবে বাইরের দুনিয়ার সাথে যে যখন কাজ করতে যাবা, তখন কিন্তু তোমার ডেটা পড়তে গেলেও টাইম লাগবে। ওইখানে ডেটা বাইরের কোথাও ডেটাকে রাইট করতে গেলেও আসলে টাইম লাগবে। ঠিক আছে, এই কারণে আমাদের ডিলে ফাংশন হচ্ছে তোমার যে কোনো মাইক্রোপ্রসেসরের জন্য ডিলে ফাংশন একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। কারণ প্রায় অলমোস্ট সব ছোটখাটো প্রোগ্রামেও কিন্তু এই ফাংশন গুলা কাজে লাগে আর কি। তুমি বাইরের দুনিয়ার সাথে কমিউনিকেশন করতে গেলেই ডিলে ফাংশন একটা সিগনিফিকেন্ট রোল প্লে করবে। তো এর পরবর্তীতে আমাদের স্যার, এটা বুঝতে গেলে আমাদের মেশিন সাইকেল সম্পর্কে জানতে হবে। মেশিন সাইকেল। সো মেশিন সাইকেল জিনিসটা আসলে কি? তো সাইকেল কি এটা তো তোমরা আসলে জানো, এবং তোমরা একটা ইকুয়েশনের সাথে সবাই পরিচিত। তো এইখানে একটু খেয়াল করো, দা CPU takes a certain number of clock cycles to execute an instruction। তার মানে আসলে সিপিইউ কিন্তু তোমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে অনেকগুলো ক্লক সাইকেল আসলে নেয়। ঠিক আছে, মানে একটা ক্লক সাইকেলে কিন্তু আসলে তোমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় না। মানে ইন দ্য 8051 ফ্যামিলি দিস ক্লক সাইকেলস আর রেফার টু অ্যাজ মেশিন সাইকেল। তো আলটিমেটলি আসলে আমরা আসলে ক্লক সাইকেল বলবো না। ঠিক আছে, আমরা এটাকে বলবো মেশিন সাইকেল। তো এইখানে বলতেছে টেবিল A1 এর নিচে আছে প্রোভাইড দ্য লিস্ট অফ 8051 ইনস্ট্রাকশন এন্ড দেয়ার মেশিন সাইকেলস। তো এটা আমরা দেখতেছি, তো ওইখান থেকে কিভাবে ডিলে ক্যালকুলেশন হবে, তো এটা একটু খেয়াল করবা, আমরা দেখবো আর কি ভালোভাবে। আচ্ছা, তো আহ, এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে যে আমাদের 8051 বা যে কোনো মাইক্রো কন্ট্রোলারই তোমার ইয়ে থাকে, কি বলে, ক্রিস্টাল অসিলেটর বলে একটা জিনিস থাকে। এটার কাজ হচ্ছে সে হচ্ছে তোমার ক্লক ফ্রিকোয়েন্সি জেনারেট করে আর কি। ঠিক আছে, মানে যে কোনো মেশিনের কিন্তু এই ফ্রিকোয়েন্সি থাকবে, মেশিন সাইকেল গুলা থাকবে। তো ধরো ক্রিস্টাল অসিলেটরের মাধ্যমে আমার বিভিন্ন রেঞ্জের ক্লক ফ্রিকোয়েন্সি কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমরা দেখবো সামনের চ্যাপ্টারে আমাদের আছে যে এটা মেনটেন করার জন্য 8051 এর দুইটা আলাদা পিন আছে, যে ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা কিভাবে ম্যানেজ হবে। এখন তোমার এই যে ক্রিস্টাল অসিলেটর, এই ফ্রিকোয়েন্সিটা কত হবে, এটা বিভিন্ন রেঞ্জের হতে পারে, তবে এখানে একটা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে তোমার এটার ফ্রিকোয়েন্সি থাকে হচ্ছে এটা, যে 11.0592 মেগাহার্টজ। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড, বা এটা যদি চেঞ্জ করে দেয় তা অ্যাকর্ডিংলি ওই মেশিন সাইকেল গুলা ওইভাবে চেঞ্জ হবে, বা তোমার এই একটা মেশিন সাইকেলের টাইম ওইভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, তো ধরো এটা একটা স্ট্যান্ডার্ড যে আসলে জেনারেলি বাজারে হয়তো যে যে, আহ, আহ, তোমার মাইক্রো কন্ট্রোলার পাওয়া যায় সেইটার তোমার ফ্রিকোয়েন্সি হয়তো এরকম থাকে।
এই কারণে আমরা আসলে এই ভ্যালুটা মানে ডিফল্ট অবস্থায় এই ভ্যালুটা ব্যবহার করব 11.0592 মেগাহার্টজ। এখন বিষয় আছে, শুধুমাত্র আমার ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি জানলে হবে না, সাথে সাথে আরো একটা ইনফরমেশন আছে। সেটা হচ্ছে যে ইন দা অরিজিনাল 8051 অন মেশিন সাইকেল লাস্ট 12 অসিলেটর পিরিয়ডস। তাহলে এই 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 দুইটা ইনফরমেশন তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি, স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 11.0592 মেগাহার্টজ। এবং একটা ইনস্ট্রাকশন একটা ইনস্ট্রাকশন 12টা অসিলেটর পিরিয়ড নেয়, ঠিক আছে? একটা, তাহলে অন মেশিন সাইকেল সেটা 12টা অসিলেটর পিরিয়ড যদি তোমার নিয়ে থাকে, তো ধরো যে আমরা এই দুইটা ইনফরমেশন যদি মাথায় রাখি, তাহলে কিন্তু ধরো আমরা আসলে কাজ করতে পারবো। এই দুইটা ইনফরমেশন মাথায় যদি থাকে, তাহলে এই এক্সাম্পলটা কিভাবে সলভ করছে তুমি বুঝতে পারবা। দ্য ফলোইং শোজ ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি অফ থ্রি ডিফারেন্ট 8051 বেসড সিস্টেম। আচ্ছা দেখো, প্রথমটা ওই যে স্ট্যান্ডার্ড সিস্টেমটাই, যেটার ফ্রিকোয়েন্সি বলতেছে 11.0592 মেগাহার্টজ, ঠিক আছে? এবং সেকেন্ড আর একটা তোমার 8051 এর কথা বলতেছে, যেটার তোমার অসিলেটর ফ্রিকোয়েন্সি হচ্ছে 16 মেগাহার্জ, এবং থার্ড আরেকটার কথা বলা হচ্ছে যেটা হচ্ছে 20 মেগাহার্জ। তো ধরো এই থ্রি টাইপস অফ ডিফারেন্ট 8051 সিস্টেমের কথা বলা হচ্ছে। এবং কিন্তু তোমার ওই এইটা কিন্তু ফিক্সড সবার জন্য যে একটা মেশিন সাইকেল 12টা অসিলেটর পিরিয়ড নিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে বলো? তাহলে আমরা কি বুঝতেছি, 12টা অসিলেটর পিরিয়ডের জন্য তোমার কত মেগাহার্জ? 11.0592 এত মেগাহার্জ। তাহলে একটা অসিলেটর পিরিয়ডের টাইম কত? তাহলে একটা অসিলেটর পিরিয়ডের টাইম বের করতে গেলে তোমাকে বের করতে হবে কত? ওই 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 সংখ্যাটাকে ডিভাইডেড বাই 12 করতে হবে, ঠিক আছে? তাহলে যে হার, তার তার মানে এটা যেটা আমরা বের করলাম, যে ওই ওই যে নাম্বারটা, যে অসিলেটর ফ্রিকোয়েন্সি, এইটাকে এইটাকে যদি তুমি 12 দিয়ে ভাগ করো, যেহেতু আমার ওই যে যে ইনফরমেশনটা আছে যে 12টা অসিলেটরের পিরিয়ড লাগে একটা মেশিন সাইকেল কমপ্লিট করতে, তাহলে একটা মেশিন সাইকেলের জন্য তোমার আসলে ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে এটা, যে 921.6 কিলোহার্টজ। তার মানে ওই যে এই যে প্রথমটা এটাকে যদি 12 দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখা যাবে 921.6 কিলোহার্টজ। এটা হচ্ছে তোমার একটা মেশিন সাইকেলের জন্য যদি তুমি ফ্রিকোয়েন্সি বলো আর কি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি তো বের করে ফেলছো, এখন একটা মেশিন সাইকেল ঠিক তাহলে কত সময় নিচ্ছে এটা যদি আমরা বের করি, তাহলে আমাদের একটা ইকুয়েশন আছে না, যে আমাদের ফ্রিকোয়েন্সির সাথে যে মেশিন সাইকেলের একটা ইকুয়েশন। মেশিন সাইকেল না, তোমরা হয়তো এটাকে অন্য কোনো কিছু বলো বা সাইকেলই বলো। এফ ইজ ইকুয়াল টু 1/টি, এরকম একটা ইকুয়েশন তোমাদের সবার জানা আছে, একদম আহ একদম ভেরি বেসিক ইকুয়েশন। সবাই এটা সম্পর্কে পরিচিত, অবশ্যই পরিচিত থাকার কথা। তো তো আমাদের যে টাইম বের করতে হয়, তাহলে কি 1/ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই, তাহলে একটা মেশিন সাইকেলের ফ্রিকোয়েন্সি বের করছি কত? 921.6 কিলোহার্টজ। তাহলে 1 ডিভাইডেড বাই 921.6 কিলোহার্টজ যদি দেই, তাহলে আমি যেটা পাবো এটা কি? টাইম। কিসের টাইম? একটা মেশিন সাইকেলের টাইম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই স্ট্যান্ডার্ড যে 8051 আছে, সেই 8051 একটা মেশিন সাইকেল কমপ্লিট করতে, একটা সিঙ্গেল মেশিন সাইকেল কমপ্লিট করতে সে 1.085 মাইক্রোসেকেন্ড সময় নেয়। তাহলে এটা কিন্তু কার জন্য? আমার যদি ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি যদি এই যে স্ট্যান্ডার্ড যেটা আছে 11.0592 এটা হয়, তখন কিন্তু এটা হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। এখন ধরো আমার 8051 এর যদি এখন ভার্সন ভার্সন বলতে ধরো ওই যে আমি অসিলেটরের ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করে বলি যে সেকেন্ডটা, যে 16 মেগাহার্টজ, সেক্ষেত্রে কিন্তু আবার টাইমটা, একটা মেশিন সাইকেলের টাইম পরিবর্তন হবে ওই একই ভাবে। তো যেহেতু একটা মেশিন সাইকেল 12টা অসিলেটর ফ্রিকোয়েন্সির তোমার ক্যারি করে, তাহলে কি হবে? সে ওই তোমার একটা মেশিন সাইকেলের টাইম যদি মানে ফ্রিকোয়েন্সি বের করতে গেলে কিভাবে বের করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 মেগাহার্টজ কে 12 দিয়ে ভাগ করলে যেটা আসে, তাহলে একটা তোমার আহ কি বল, একটা মেশিন সাইকেলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.333 মেগাহার্টজ। তো আমি যখন ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি, তো আমি যদি ওইটা টাইম বের করতে চাই, তাহলে 1 ডিভাইডেড বাই ওইটা করলে আমি টাইমটা পেয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে যে এই সেকেন্ডটার জন্য তোমার টাইম আসতেছে 0.75 মাইক্রোসেকেন্ড। একইভাবে 20 মেগাহার্জের জন্য হিসাব করে দেখা গেল 0.60 মাইক্রোসেকেন্ড। তো ধরো বিভিন্ন স্টাইল এখানে করা আছে যদিও, কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু আমরা ধরছি যে যেটা আসলে বাজারে বেশি পাওয়া যায়, বা যে ক্রিস্টাল অসিলেটরের যে ফ্রিকোয়েন্সিটা আসলে বেশি অ্যাভেলেবল, তো সেই অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা মেশিন সাইকেল কমপ্লিট করতে টাইম লাগে 1.085 মাইক্রোসেকেন্ড। সো এটা ধরো আমাদের
একটা হিসাব, যে একটা মেশিন সাইকেল, ওয়ান মেশিন সাইকেলকে ছোট করে এমসি বলা হয়। ঠিক আছে, মেশিন সাইকেলকে ছোট করে আমরা এমসি বলি। তাহলে একটা এমসি কমপ্লিট করতে আমাদের যে টাইম লাগবে সেটা হচ্ছে 1.085 মাইক্রোসেকেন্ড। ওকে। তো এর পরবর্তীতে ধরো আমাদের কাছে যদি একটা প্রোগ্রাম থাকে, তো প্রোগ্রাম থেকে তারপরে যদি আমাদেরকে বলে তাহলে এই এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে তোমার কি পরিমাণ সময় লাগবে। তো সেই মানে কতগুলা সময় বলতে ধরো তোমার, তুমি যদি ক্যালকুলেশন করতে পারো যে কতগুলো মেশিন সাইকেল লাগবে, তো সেই অনুযায়ী কিন্তু কিন্তু তুমি এটাও ক্যালকুলেট করতে পারবা যে কি পরিমাণ সময় লাগবে। তো এখানে যে কোড আছে, ধরো যে কোডের লাইন গুলা হচ্ছে এরকম আর কি। উম, তো ধরো এই হচ্ছে এখানে প্রোগ্রামটা দেওয়া আছে যে ফর এন 8051 সিস্টেম অফ 11.0592 মেগাহার্টজ, তার মানে অসিলেটর ফ্রিকোয়েন্সি এত। ফাইন্ড হাউ লং ইট টেক্স টু এক্সিকিউট ইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশনস। তো ইনস্ট্রাকশনস গুলো দেওয়া আছে এবং সিকোয়েন্সে যে এ বি সি ডি দিয়ে দেওয়া আছে যে প্রথম কোনটা। তো বুঝতে পারতেছো R3, এখানে একটা ভ্যালু আছে ডিক্রিমেন্ট R3, ডিজেনজেড R2, টার্গেট, লং জাম্প, শর্ট জাম্প। আচ্ছা, এনওপি মানে নো অপারেশন, কোনো অপারেশন করবে না। মাল্টিপ্লিকেশন এ বি, ধরো যে এরকম আছে আর কি। এখন তাহলে এটা কিভাবে করবা এখন এইখানে? এই যে তোমাকে কিছু কথা বলে দিচ্ছে যে মেশিন সাইকেল, এই যে মেশিন সাইকেলের সংখ্যাটা লেখা আছে এখানে, তোমাকে আমি বলি, তুমি একটু মনে রাখো যে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এর ভিতরে এই যে মেশিন সাইকেল কোনটাতে কতটা লাগবে, এইটা হচ্ছে তোমাদের এই বইটার একদম লাস্টে অ্যাপেন্ডিক্স এর মধ্যে তোমার এটা দেওয়া আছে একদম শেষের দিকে। তুমি যদি একদম বই তোমার কাছে বা এই পিডিএফটা যদি থাকে একদম শেষের দিকে টেবিল A1 এই ইনফরমেশনটা পাবা। সম্ভবত দাঁড়াও আমি দেখে বলি। অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স এর মধ্যে তুমি এটা পাবা। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স এর মধ্যে এই এই টেবিলটা আছে যে আসলে কোন ইনস্ট্রাকশনের জন্য কতগুলো মেশিন সাইকেল লাগবে। তো সেই অনুযায়ী তো এইখানে তুমি আপাতত দেখে এতটুকু কিছুটা জিনিস যদি মাথায় সেট করে ফেলো তাহলে সহজ। সেটা হচ্ছে যে ধরো মুভ, তোমার ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট এগুলা সবই, বা নো অপারেশন এগুলা ওয়ান। মাল্টিপ্লিকেশন ডিভিশনের জন্য 4টা মেশিন সাইকেল লাগে, এটা মনে রাখো। আর হচ্ছে এই যে ডিজেন জেড, লং জাম্প, শর্ট জাম্প এইগুলোর জন্য 2টা করে মেশিন সাইকেল লাগে। তো এইগুলো যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে আমাদের যে কোড ছিল, কোডে তোমার এখানে 1 2 3 4 5 6 7 এই যে কয়টা আসলে ইনস্ট্রাকশন ছিল প্রত্যেকটার জন্য যে মেশিন সাইকেল গুলো লাগছে আমি যদি ক্যালকুলেট করতে পারি, আর একটা মেশিন সাইকেল কমপ্লিট হতে এই যে আমাদের এই যে 11.0592 মেগাহার্জের জন্য যে টাইম লাগে এটা আমরা ক্যালকুলেট করে এসেছি একটু আগে, সেটা হচ্ছে 1.085 মাইক্রোসেকেন্ড। তো সেই অনুযায়ী যদি ক্যালকুলেশন করো তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার আলাদা আলাদা টাইমও বের করতে পারবো। টোটাল এটা এক্সিকিউট করতে মেশিনের কত সময় লাগবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। তো এইটা আরো একটা এক্সাম্পল খেয়াল করো। যদি এর পরবর্তী আমাদের যে এক্সাম্পল আছে, তো এইখানে যদি কিন্তু আগের এটা বেশি সিম্পল ছিল কারণ ওইখানে কোনো লুপিং ছিল না। কিন্তু যখন লুপিং থাকবে তখন মেশিন সাইকেল গুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এটা যদি একটু খেয়াল করো আমাদের পরবর্তী এই যে এক্সাম্পলটা এখানে আছে। Find the size of the delay in the following program if the crystal frequency is 11.0592 মেগাহার্টজ। সো আমাদের কোড হচ্ছে ধরো এটা। তো এটা যদি কোড হয় তাহলে বুঝতে এই যে মুভ কমান্ডের জন্য আসলে এটা তোমার কত একটা মেশিন সাইকেল লাগবে। আর এই এগেইনটা তো আসলে তোমার এই যে কি বলে, এগেইনটা তো তোমার একটা লুপ। তো এখানে কিন্তু আসলে একটা বড় ক্যালকুলেশন হবে, প্লাস হচ্ছে এই ডিলে মেথড আছে, এটা কয়বার চলবে, হেয়ার কয়বার চলবে, এই পুরোটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো সলিউশনটা যদি খেয়াল করো দেখো, এইখানে আমার আহ কি বলে, এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাই যেটা হবে, এই যে লুপ আছে, এই এই লুপ কতবার চলবে এটা যদি চিন্তা করো, যে আমার আহ এই যে এগেইনটা, এগেইনটা আমি আসলে এখানে ভ্যালুটা কত দিয়েছি যে ইকুয়াল ডিলে, আচ্ছা, এগেইন এই শর্ট জাম্প এগেইন এটা চলবে। তারপরে হচ্ছে যে ডিলে মেথডটা চলবে কতবার, 200 বার। এই দেখো R3 এর মধ্যে 200 বার, এবং এই যে তোমার লুপিং করা আছে হেয়ার, তাহলে এটা চলবে আসলে 200 বার। তো এই কোডটুকু এখানে লেখা আছে আর কি। তাহলে মেশিন সাইকেলটা যদি খেয়াল করো যে এই হচ্ছে বিষয়, তাহলে তোমার এই যে R3 200, ডিজেনজের R3 হেয়ার, এবং এই এই যে ডিজেনজের জন্য মেশিন সাইকেল লাগে 2টা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে, রিটার্নের জন্য মেশিন সাইকেল লাগে 2টা। ঠিক আছে, মুভ কমান্ডের জন্য লাগে আসলে একটা। তো ওইভাবে যদি হিসাব করো তাহলে দেখা যাবে যে তোমার এই যে এইটা এই যে লুপিং যেটা হবে, এটা হচ্ছে কত, 200 গুণ 2। ঠিক আছে,
এই যে এই লাইনটা চলবে, এই যে হেয়ারের সোজাসুজি যে লাইনটা আছে এটা চলবে কতবার? 200 বার চলবে। ঠিক আছে। আচ্ছা, এটা চললে এবং এর পরবর্তীতে রিটার্ন রিটার্ন চলবে একবার। তো তার জন্য লাগবে 2, সেটা যোগ করতে হবে, প্লাস এই যে তোমার যে ডিলে মেথডের যে তুমি এই যে প্রথমে 200 অ্যাসাইন করছো, ঠিক আছে, 200 যে অ্যাসাইন করছো এই লাইনটার জন্য আর এক। তো এইভাবে তুমি যদি হিসাব করো টোটাল কতগুলো, তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে এই যে ক্যালকুলেশনটা, এটা হচ্ছে এই লুপিং এর জন্য টোটাল তোমার ঠিক কতগুলো মেশিন সাইকেল লাগছে সেটা যদি যোগ করো তার সাথে, এবং এই যে টাইমটা, এটা হচ্ছে একটা মেশিন সাইকেল কমপ্লিট করার টাইম। তাহলে দেখা যাচ্ছে যে এই যে লুপটা এক্সিকিউট হবে, তার মানে এই যে ডিলে সাবরুটিন যেটা আছে, এই ডিলে সাবরুটিনের টাইমটা কিন্তু এখানে ক্যালকুলেশন করা আছে, যে ডিলে সাবরুটিনটা আসলে ঠিক এত টাইম নেবে এক্সিকিউট হতে যদি এটা এক্সিকিউট হয়। তো দেখা যাবে যে এখানে তুমি যদি এই 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 লুপিংটা আরো বেশি করো সেই অনুপাতে দেখবা যে টাইম আরো বেশি বাড়বে। ঠিক আছে। তো আমরা কিন্তু চাইলে এভাবে ধরো মেশিন সাইকেল বা এই যে এইগুলো কিন্তু আমরা আসলে তোমার হিসাব করতে পারবো। এবার ধরো যে আরো যদি এরকম থাকে, ধরো এরকম একটা আমাদের প্রোগ্রাম আছে। তো এইটা কিভাবে আমরা বের করবো, যে 8051 একটা সিস্টেম আছে অফ, এবং ওই একই সিস্টেম তোমার ওই ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি হচ্ছে 11.0592 মেগাহার্টজ। সো একই সিস্টেম, তার মানে একটা মেশিন সাইকেল কমপ্লিট করতে সে 1.08, হ্যাঁ 1.085 মাইক্রোসেকেন্ড এই পরিমাণ সময় নেবে। এবং এখানে যে আমাদের প্রোগ্রামটা আছে, প্রোগ্রামটা হচ্ছে যে ডিলে R3 250। সো দেখা যাচ্ছে তার মানে হচ্ছে 250 বার লুপিংটা হবে, এবং হেয়ারের মধ্যে নো অপারেশন নো অপারেশন নো অপারেশন। তো এই প্রত্যেকটার জন্য একটা করে মেশিন সাইকেল, এবং এটার জন্য দুইটা মেশিন সাইকেল। তো এর ভিতরে এই 1 2 3 4 আর এই 2 6, এই 6টা মেশিন সাইকেল এটা তো চলবে 250 বার। তাহলে এই যে 6-এর সাথে তার মানে এই 2 আর এই 4, এইটার সাথে এই 250 কিন্তু তোমার মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু 250 বার চলবে আর কি। তো এটা হচ্ছে লুপিং এর, এবং লুপের বাইরে কিন্তু এই যে রিটার্ন স্টেটমেন্ট একবার এক্সিকিউট হবে, এবং এই মুভ কমান্ড এটা কিন্তু একবার এক্সিকিউট হবে। তো তুমি এই প্লাস এই 2 + 1 এটাও কিন্তু বাইরে তোমাকে যোগ করতে হবে আর কি। ঠিক আছে। তো এইভাবে করে ক্যালকুলেশন করলে টোটালটা তুমি বের করতে পারবা। তো তাহলে দেখো যে এই যে লুপিং এর টাইমটা কিন্তু অনেক বেশি হয়, এবং দেখবা যে তোমার এই যে অন্যান্য স্টেটমেন্ট গুলাও কিন্তু টাইম নেয়, কিন্তু সেটা হয়তো সিগনিফিকেন্টলি এই লুপের থেকে বেশ কম। তো আমরা কিন্তু এই যে মেশিন সাইকেলের যে তোমার কতগুলো মেশিন সাইকেল লাগবে সেটা ক্যালকুলেশন করতে পারবো, তারপরে সেই প্রোগ্রামটা ঠিক এক্সিকিউট করতে কি পরিমাণ সময় নেবে সেগুলোও কিন্তু আমরা আসলে বের করতে পারবো। তো ধরো আহ এবং এখানে আরেকটা কথা বলছি, যে যে ডিলে মেথড আমরা কিন্তু এই চ্যাপ্টারের আগের তোমার আগে বেশ বেশ কিছু জায়গায় দেখেছি যে এই যে ডিলে মেথডটা লেখা, এবং আমরা এই যে আজকে শুরুর দিকেই বললাম যে ধরো এই ডিলে মেথডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ডিলে মেথড ছাড়া কিন্তু তুমি আসলে প্রোগ্রাম করতে পারবে না। দেখা যাবে কি তুমি বাইরের জগতের সাথে যখনই ডেটার আদান প্রদান হবে তখনই তোমাকে দেখা যাবে বিভিন্ন সময় ডিলে মেথডকে কল করতে হবে। কারণ ডিলে মেথড কল করতে হবে কারণ হচ্ছে যে বাইরে থেকে তোমার ডাটা পড়ো বা ডাটা রিড করো বা বাইরে যে কোনো অপারেশন করতে গেলে তুমি দেখবা যে ওইখানে তোমার আসলে টাইম কনজিউমিং হবে। তো সেক্ষেত্রে তোমার এই ডিলে, এই কারণে তোমার মাইক্রো কন্ট্রোলারকেও তো বিজি রাখতে হবে, মানে তাকে ওয়েটিং এ রাখতে হবে। তো মাইক্রো কন্ট্রোলারকে ওয়েটিং এ রাখার জন্য ডিলে মেথডকে কল করা লাগে। তো এই কারণে আমাদের এই টাইম সম্পর্কে জানা, মেশিন সাইকেল সম্পর্কে জানা, এগুলোও আর কি জানতে হবে আর কি। তো ধরো এর পরবর্তীতে এখানে আরো একটা এক্সাম্পল আছে। তো এইটা যদি তুমি ক্যালকুলেশন করো এটার ক্ষেত্রেও তুমি করতে পারবা। এখানে বলা আছে ফর এ মেশিন সাইকেল অফ ওই একই, মানে 11 সেই মেগাহার্জ, মানে 11 পয়েন্ট সামথিং মেগাহার্জেরই হবে, কারণ যেহেতু ওই একই একটা মেশিন সাইকেলের টাইম। ফাইন্ড দ্য টাইম ডিলে ফর দ্য ফলোইং সাবরুটিন। তো এই সাবরুটিনের নাম কি? ওই যে যেটার কথা বলতেছিলাম ডিলে সাবরুটিন, সেই ডিলে সাবরুটিনের টাইম বের করতেছে। তো তুমি বুঝতে পারবা যে এটা যে তোমার আসলে কি পরিমাণ টাইম আর কি এটা ইয়ে থাকবে আর কি। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে R2 এর মধ্যে 200 আছে এবং R3 এর মধ্যে 250 আছে। এটা সম্ভবত কি নেস্টেড লুপ করা আছে, দাঁড়াও। তাহলে দেখা যাবে যে এই যে, হ্যাঁ এই যে তোমার R3টা হচ্ছে ইনার লুপ এবং R2টা হচ্ছে আউটার লুপ। তো ইনার লুপ চলবে 250 বার এবং আউটার লুপ 200 বার। তো দেখা যাবে যে এই যে তাহলে আহ, এই R2 এর একটা ভ্যালুর জন্য তোমার মেশিন সাইকেল এর ভিতরে যখন আসবে তখন 1 1 1 2, তাহলে এই 5টা মেশিন সাইকেল, এই 5টা মেশিন সাইকেল চলবে। আহ সরি, এটা তো চলবে না, 1 2 আর এই 2, এই যে এনওপি এনওপি এবং ডিজেনজেড R3 হেয়ার, এই এই যে 3টা লাইন, এই 3টা লাইন এক্সিকিউট হবে 250 বার। ঠিক আছে। তাহলে 4 × 250, এটা হচ্ছে তোমার ইনারটার জন্য। ঠিক আছে।
তারপরে দেখা যাবে যে আউটারটার জন্য তোমাকে একইভাবে সিমিলারলি ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখা যাবে যে আউটারের একটার জন্য ইনারটা এক্সিকিউট করবে ওরকম 4 গুণ 250 বার। তাহলে ওই ওই জিনিসটা 200 বার যদি তোমার এক্সিকিউট হয়, তাহলে ধরো যে ওইটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাছাড়া বাইরে আরো দু একটা লাইন আছে, ওইগুলাকেও সাথে অ্যাড করে ফেলতে হবে। অ্যাড করে তারপরে টোটাল টাইম ও যে ওর সাথে মাল্টিপ্লাই, তার মানে টোটাল নাম্বার অফ মেশিন সাইকেলস তুমি প্রথমে ক্যালকুলেট করবা। করে তারপরে ওইটারে 1.085 মাইক্রোসেকেন্ড দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি এই সাবরুটিনটা কি পরিমাণ টাইম দিবে ওটা তুমি আর কি পেয়ে যাবা। তো এটা হচ্ছে ধরো যে নেস্টেড লুপ, মানে ডিলে সাবরুটিন, যেটার মধ্যে নেস্টেড লুপিং ব্যবহার করা আছে। এবং এটা অনেকবার চলবে, 200 গুণ 250, মোটামুটি এই পরিমাণ টাইম নিয়ে চলবে আর কি। তো ধরো যে আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে এগুলাই ছিল। তো এর পরবর্তী চ্যাপ্টার আমরা আর কি শুরু করব। তো তোমরা ওই ডিলে সাবরুটিন দিয়ে কিভাবে কাজ করে এগুলা একটু দেখবা। কারণ আমাদের দেখবা এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম লিখতে গেলেই দেখা যাবে যে আমাদের ওই ডিলে সাবরুটিনটা খুব কাজে দেবে আর কি। তো এর পরবর্তী আমাদের যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আইও পোর্ট প্রোগ্রামিং। তো আইও মানে তোমরা সবাই জানো যে ইনপুট আউটপুট। তো আইও পোর্ট সম্পর্কে আগে জানবো। আগে এই পোর্ট সম্পর্কে তোমাদের এই আগের চ্যাপ্টারে শুধু বলছিলাম যে মনে রাখো যে আমাদের পোর্ট আছে, 4টা পোর্ট আছে, এবং ওগুলাকে আমরা অ্যাক্সেস করতে পারি, কাজ করতে পারি। আমরা এখন মোটামুটি পোর্ট গুলা কি কি আছে ফুল ডিটেইলসে দেখবো, আস্তে আস্তে করে সবগুলাই দেখবো। তো এবং পোর্ট প্রোগ্রামিং যেটা, ধরো যে আমরা ইন্টারফেসিং এই চ্যাপ্টার থেকেই করতে পারবো আর কি, আশা করছি। তো কিছু প্রবলেমও থাকবে, ধরো ওই রিলেটেড প্রবলেম গুলো আমরা কিভাবে সলিউশন করতে পারি সেগুলোও দেখবো ইনশাল্লাহ। এখন প্রথমে তোমাকে যেটা জানতে হবে যে এটা, আচ্ছা, তো এটা হচ্ছে তোমার পিন ডায়াগ্রাম 8051-এর। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ এটাও 40 পিন। 8086-এও 40টা পিন ছিল, তো 8051-এও তোমার 40টা পিন। এবং এইটাও একটা ডুয়াল ইনলাইন প্যাকেজ। দেখো যে এই পাশে সেই 1 থেকে শুরু হয়ে এই পাশে 20, তারপরে এই পাশ থেকে আবার 21 থেকে শুরু হয়ে এই পাশে 40। তো এই হচ্ছে অবস্থা। এবং এইখানে তোমার 4টা পোর্ট আছে, এটা মনে রাখতে হবে। পোর্ট আছে কয়টা? 4টা। প্রথমটা হচ্ছে P0, এবং P0 হচ্ছে এই যে দেখো 39 নাম্বার পোর্ট থেকে তোমার হচ্ছে যে 32 নাম্বার পোর্ট পর্যন্ত। এইটা হচ্ছে এই যে 8টা পিন আছে, এই 8টা পিন হচ্ছে পোর্ট জিরো, দ্যাট ইজ P0। ঠিক আছে, পোর্ট জিরো। তাহলে 39, 38, 37, 36, 35, 34, 33, 32। তো এই 8টা পিন নিয়ে হচ্ছে পোর্ট জিরো। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার পোর্ট জিরো। তার পরবর্তীতে তুমি দেখো যে পোর্ট ওয়ান হচ্ছে যে বাম পাশে আছে, এটা হচ্ছে 1 থেকে প্রথম 8 পর্যন্ত। 1 থেকে 8 পর্যন্ত এই যে 8টা পিন আছে, এটা হচ্ছে পোর্ট ওয়ান। ঠিক আছে, তাহলে P0, P1, তারপরে হচ্ছে তোমার P3 যেটা আছে, খেয়াল করো, এটা হচ্ছে 10 নাম্বার পিন থেকে শুরু, 10 থেকে নিয়ে তারপরে তোমার এটা হচ্ছে 17 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে পোর্ট 3। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে পোর্ট 2, এটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে 28, তোমার শুরু হচ্ছে এই 21 নাম্বার পিন থেকে, 21 থেকে 28 পর্যন্ত। তো 21 থেকে 28 নাম্বার পিন এই পর্যন্ত হচ্ছে তোমার পোর্ট 2। তার মানে হচ্ছে তোমার এখানে কিন্তু বুঝতেই পারতেছো যে 4টা পোর্ট আছে। এবং এটাকে অ্যাক্সেস করতে গেলে তোমাকে সিম্পলি যদি P0 লেখো, তাহলে তুমি একসাথে ওই 8টা পিনকে অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে, P0 লেখো, তারপরে P1 যদি লেখো, তাহলে একবারে 8টা পোর্টকে কিন্তু অ্যাক্সেস করতে পারবা। P2 লিখে কিন্তু এই তুমি এদেরকে কিন্তু অ্যাক্সেস করতে পারবা। তারপরে P3 লিখে কিন্তু এদেরকে অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, এটা গেল ইনিশিয়ালি ধরো 4টা, তোমার 4টা পোর্টের কথা বললাম। এবার হচ্ছে এখানে তোমার ভিসিসি হচ্ছে 40 নাম্বার পোর্টে আছে। ঠিক আছে, তো ভিসিসির কাজ সবাই জানো, তো এখান থেকে পাওয়ার দিতে হবে। আচ্ছা, আর হচ্ছে তোমার কি বলে ড্রেনেজ ব্যবস্থার জন্য গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে 20 নাম্বার তোমার পিন। আচ্ছা, আর হচ্ছে ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি মেনটেন, মানে ক্রিস্টাল অসিলেটরের ইনপুট দেওয়ার জন্য এই যে দুইটা পোর্ট আছে, 18 এবং 19। ঠিক আছে, তো ক্রিস্টাল অসিলেটরের ইনপুটটা এখান থেকে আসবে। আচ্ছা, এগুলা গেল। আর হচ্ছে তোমার এইখানে আরো অল্প কিছু পিন আছে। আর হচ্ছে P3 পিনটা খেয়াল করো, এদের আবার কিছু স্পেসিফিক কাজ আছে। ঠিক আছে, P3 পিনটাকে আমরা আসলে কিছু স্পেশাল কাজে ব্যবহার করি। তো ওইটার স্পেশাল কিছু ইউজেস আছে। ঠিক আছে, তো ওইটাতে পরে আসতেছি। এর আগে মাঝখানে আরেকটা পিন আছে, সেটা হচ্ছে রিসেট পিন, এটা হচ্ছে 9 নাম্বার। তো রিসেট পিনের কাজ অ্যাজ ইট ইজ সেম। তো রিসেট মানে হচ্ছে ওই যে রিস্টার্টের মতো কাজ করবে। তুমি যখন স্টার্ট করবা, হ্যাঁ, তুমি যখন অন করবা, অন করলে
তো এইটার মাধ্যমে করতে পারবা, এখানে সিগন্যাল দিতে হবে, এখানে সিগন্যাল দিয়ে রিসেট করতে পারবা। তারপরে ধরো যে 31 নাম্বার একটা পিন আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাক্সেস এনেবল। তো তুমি বাইরে থেকে অ্যাক্সেস নিতে চাইলে এই পিনটা কাজে ব্যবহার করতে হয়। 30 নাম্বার পিনটা তো জানো, এই অ্যাড্রেস লেস এনেবল, ওই একই, এই পিন এসেও আছে, 8086 এ আছে। তারপরে ধরো যে 29 নাম্বারটা হচ্ছে প্রোগ্রাম স্টোর এনাবল, ঠিক আছে। 29 নাম্বার পিনটা হচ্ছে প্রোগ্রাম স্টোর এনাবল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই এখানের এই পিনগুলোর মাধ্যমেই তোমার ওই যে অ্যাড্রেস এবং ডেটার ম্যানেজমেন্টের কাজ আছে। এখন খেয়াল করে দেখো যে P0 পোর্ট এবং P2 পোর্ট, এদের পাশে আবার লেখা আছে যে অ্যাড্রেস 0, অ্যাড্রেস 1, এইভাবে করে কিন্তু লেখা আছে যে অ্যাড্রেস 0 থেকে অ্যাড্রেস 7 এটা গেছে P0 পোর্টের ভিতরে চলে গেছে, এবং P2 পোর্টের মধ্যে চলে গেছে হচ্ছে অ্যাড্রেস 10 থেকে অ্যাড্রেস 15। তার মানে মানে ভাগ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তার মানে অ্যাড্রেস অ্যাড্রেস লাইন হচ্ছে তোমার, বুঝতে পারতেছো, 16 বিটের। তো 16 বিটের যে অ্যাড্রেস লাইন, এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে দুইটা পোর্টে। তো পোর্ট 0-তে চলে গেছে তোমার তোমার প্রথম 7টা বিট। সো তার মানে আসলে কিন্তু এটা তোমার লোয়ার বাইট, এবং হায়ার বাইটটা চলে গেছে কোথায়, সেকেন্ড পোর্টে। তো এই হচ্ছে বিষয়। এবং এই পোর্ট এবং এই পোর্টের মাধ্যমে এট দ্য সেম টাইম অ্যাড্রেস এবং ডাটা বোথ কিন্তু ম্যানেজ হয়। তো 8051 যেহেতু তোমার আসলে 8 বিট মাইক্রো কন্ট্রোলার, তো কাজেই তো তোমার এর ধরো যে ডেটাগুলো সব তো 8 বিটের ম্যানিপুলেশন হবে। তো ওই কারণে এই পিনগুলা দিয়েই একই সাথে অ্যাড্রেস এবং ডেটা প্যারালালি তোমার মেনটেন হবে। এরপরে যে তোমার এখানে যে পিনগুলো আছে, ধরো এক্সট্রা যে ফ্যাসিলিটিস গুলো আছে, যে পোর্ট নাম্বার 3-তে। তো পোর্ট নাম্বার 3-তে দেখা যাচ্ছে যে তোমার এইখানে আরেকটা কথা, এই যে পিনগুলা দেখতেছো, এই পিনগুলা দিয়ে ম্যাক্সিমাম কাজই হচ্ছে, মানে ওভারঅল এই পিনগুলার কাজই হচ্ছে বাইরের পেরিফেরাল গুলোর সাথে কমিউনিকেশনের মাধ্যমে তোমার কাজ করা, ঠিক আছে। 8051 এর ভিতরে তো এমবেডেড অবস্থায় বাদ বাকি ওর ইন্টারনাল সবকিছু তো আছে, এবার পিন গুলো দিয়ে বাইরের দুনিয়ার সাথে কমিউনিকেশন করতে পারবা। তুমি যে কোনো পেরিফেরাল ডিভাইস গুলা নিয়ে আসতে পারবা, তুমি ওভেনে কানেকশন দিতে পারবা, তুমি আদার্স বিভিন্ন জায়গায় কানেকশন দিতে পারবা, হ্যাঁ, তুমি লাইটে কানেকশন দিতে পারবা, ঠিক আছে। তো এই জিনিসগুলা এই পোর্ট গুলা ব্যবহার করে করা যায়। এবার ধরো যে কমিউনিকেশন কমিউনিকেশন সিগন্যাল, ধরো সিরিয়াল কমিউনিকেশনের জন্য দুইটা পোর্ট আছে। একটা হচ্ছে যে তোমার পিন নাম্বার 10 এবং পিন নাম্বার 11, ঠিক আছে। RxD এবং TxD, যেটা দেখতে পাচ্ছ যে প্রথমটা হচ্ছে সিরিয়াল ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে। এবং এটা কিন্তু অবশ্যই এক্সটার্নাল ইনপুট আর কি, ইন্টারনাল কোনো ইনপুট না, বাইরে থেকে ইনপুট নেওয়ার জন্য, বাইরে থেকে সিরিয়াল ইনপুট নেওয়ার জন্য 10 নাম্বার পিন। এবং আউটপুট বাইরে কোনো পোর্টে, তোমার কমিউনিকেশন পোর্টে আউটপুট দেওয়ার জন্য হচ্ছে, সিরিয়াল আউটপুট দেওয়ার জন্য তুমি ব্যবহার করতে পারবা 11 নম্বর পিনটা, ঠিক আছে। তারপরে ধরো এই যে ইন্টারাপ্ট আছে দুইটা, এটা হচ্ছে তোমার P3, পোর্ট 3-র একটা খুবই স্পেসিফিক বৈশিষ্ট্য, যে ও হচ্ছে ইন্টারাপ্ট ম্যানেজমেন্টের কাজটা এভাবে করতে পারে। বাইরে থেকে কেউ যদি ইন্টারাপ্ট করে, তো এই পিনগুলা খুব ভালোভাবে কাজ করে আর কি। এক্সটার্নাল ইন্টারাপ্ট 0, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট 1। তো এই দুইটা ইন্টারাপ্ট আছে। আর একটা হচ্ছে টাইম। তো ধরো ওই যে টাইমার, এবং এইটাও কিন্তু এক্সটার্নাল এন্টিটির সাথে তোমার কমিউনিকেশনের জন্যই এই টাইমার, একটা হচ্ছে টাইমার 0 আর একটা হচ্ছে টাইমার 1। আচ্ছা, তারপরে যে এইটা হচ্ছে যে তোমার 16 নম্বর পিন, যেটা হচ্ছে রাইট। কিন্তু রাইট কোথায় করবা, এক্সটার্নাল মেমোরিতে রাইট করা। এবং রিড মানে এক্সটার্নাল মেমোরি থেকে রিড করা, তার মানে বাইরে থেকে রিড করা, বাইরে রাইট করা। তো তার মানে এই পিনগুলোর কাজই হচ্ছে, তো তোমরা বুঝতেই পারার কথা, কারণ এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে আইও, চ্যাপ্টারের নাম কি, আইও পোর্ট প্রোগ্রামিং। তো তুমি আসলে বাইরের জগতের সাথে কমিউনিকেশন হবে তোমার, ঠিক আছে। তো এর ইন্টারনাল কোনো কাজ না, ম্যাক্সিমাম কাজগুলো দেখা যাবে যে এই পিনগুলো ব্যবহার করে বাইরে কাজ করা। এবং ইন্টারেস্টিংলি এখানে আরেকটা ভালো বিষয় হচ্ছে, আমরা যে একসাথে পুরা পোর্টও ব্যবহার করতে পারবো 8 বিট। তো আমি যদি P0 লিখি, একবারে আমি 8টা পিন পেয়ে যাবো। আমি যদি P1 লিখি, একবারে আটটা পিন পেয়ে যাবো। P2 লিখি, একবারে 8টা পিন পেয়ে যাবো। P3 লিখি, একবারে 8টা পিন পেয়ে যাবো। আবার তোমার যদি কখনো দরকার হয়, তোমার একটা সিঙ্গেল পিনও তুমি ব্যবহার করতে পারবা। তো দুইটা ওয়ে আছে ব্যবহার করার, এক হচ্ছে পুরা পোর্ট ব্যবহার করা, অথবা তুমি একটা সিঙ্গেল পোর্ট ব্যবহার করতে পারো, এবং সেটা হচ্ছে ডট অপারেশনের মাধ্যমে। দেখতেই পাচ্ছ যে তোমার P0.0, তার মানে হচ্ছে পোর্ট 0-র প্রথম যে তোমার পিন সেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে P0.1, এটা হচ্ছে পোর্ট 0-র 1 নাম্বার যে পিন। তো এই যে তার মানে হচ্ছে, আমি যদি চাই আমি একটা সিঙ্গেল পিনও ব্যবহার করতে পারি, আমি চাইলে পুরো পোর্টও ব্যবহার করতে পারি। তো 8051-এ আমার এরকম ধরো 4টা পিন আছে, আর এটা হচ্ছে আমাদের ধরো 8051-এর তোমার পিন ডায়াগ্রাম। এবার আমরা আসি, আমরা পোর্ট 0 সম্পর্কে কিছুটা তো বলছি, আরো ডিটেলস বলি। এখন ধরো পোর্ট 0 এমন একটা পোর্ট, এখানে
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই চারটা পোর্টের মাধ্যমেই তুমি ইনপুটও নিতে পারবা, আউটপুটও দেখাতে পারবা। ঠিক আছে? পোর্টের মাধ্যমে ধরো পোর্টের থ্রুতে বাইরে থেকে তুমি ইনপুট নিতে পারবা, এবং পোর্টের থ্রুতে আবার বাইরে আউটপুট পাঠাতেও পারবা। কিন্তু এটা তুমি কিভাবে করতে পারবা, করতে গেলে তোমার কি করতে হবে, এই বিষয়গুলো একটু জানতে হবে। এবং এখানে একটা বিষয় আছে, পোর্ট নাম্বার যে জিরো আছে, ঠিক আছে, পোর্ট নাম্বার জিরো যেটা আছে এখানে এর এর একটা স্পেসিফিক তোমার ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে? এটাকে বলা হয় তোমার একটা ওপেন ড্রেইন বলা হয় P0 কে। ঠিক আছে? কারণ হচ্ছে এই P0 এর সাথে খেয়াল করো, এই ডায়াগ্রামটা যদি খেয়াল করো, P0 পোর্টের সাথে পুল আপ রেজিস্টারকে তোমার কানেক্ট করা লাগে, এবং এই রেজিস্টার গুলো সব 10 কিলো ওহমের হবে। ঠিক আছে? এই ডায়াগ্রামটা যদি খেয়াল করো, 8051 এর পোর্ট জিরো, যেখানে 8টা পিন, প্রত্যেকটা পিন একটা রেজিস্টারের সাথে কানেক্টেড আছে, এবং এই প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু হবে তোমার 10 কিলো ওহম। ঠিক আছে? ভিসিসি থেকে তোমার আসলে ধরো সিগন্যাল আসবে। এইবার বিষয় হচ্ছে যদি এটা আমরা না করি তাহলে পোর্ট জিরো তোমার এটা যদি না করো তাহলে তুমি পোর্ট জিরো দিয়ে ধরো এট দ্য সেম টাইম ইনপুট আউটপুট নিতে পারবা না আর কি। তো ইনপুট আউটপুট এট দ্য সেম টাইম পোর্ট জিরো থেকে তোমাকে যদি নিতে হয়, তোমাকে এই রেজিস্টারে এই কাজটা করতে হবে, যে এইটাকে পুল আপ রেজিস্টার এর সাথে তোমাকে অ্যালাইন করতে হবে। এবং এটা শুধুমাত্র পোর্ট জিরোতেই করা লাগে। ঠিক আছে? এবং এটা কিন্তু অন্য কোথাও করা লাগে না আর কি, মানে বাকি তিনটা পোর্টে এই কাজটা করা লাগে না, বাকি তিনটা পোর্টে এই জিনিসটা বিল্ট ইন অবস্থায় আছে, কিন্তু এটাতে আসলে করা লাগে, এটা একটা ঝামেলা আর কি। তো পোর্ট জিরো যদি ব্যবহার করতে হয় তাহলে তোমার ওই যে রেজিস্টার দিয়ে এইভাবে আসলে ডিজাইন করে নিতে হবে। এটা গেল একটা বিষয়। আর এই কারণে আমরা এটাকে আসলে এই P0 কে আমরা ওপেন ড্রেইন বলবো। ঠিক আছে? আর একটা বিষয়, যে এই পোর্ট জিরোর আর একটা রোল আছে, মানে পোর্ট জিরোর কিন্তু ডুয়াল রোল আছে। ডুয়াল রোল মানে ওই যে পোর্ট জিরোতে খেয়াল করো, ওই পাশে আবার ওই যে লেখা ছিল, যে তোমার খেয়াল করো যদি এখানে পোর্ট জিরো যে পাশে ব্র্যাকেট দিয়ে যে অ্যাড্রেস 0 থেকে 7, তার মানে ও কিন্তু ওই যে এট দ্য সেম টাইম ওই যে অ্যাড্রেস এবং ডেটা বোথ নিয়ে কাজ করতে পারে। তো পোর্ট জিরোর কিন্তু তোমার ডুয়াল রোল আছে। ঠিক আছে? আর একটা বিষয়, একটা পোর্ট থেকে, এটা সব পোর্টের জন্য প্রযোজ্য, একটা পোর্ট থেকে যদি ইনপুট নিতে হয় তাহলে তোমাকে পোর্টটাকে কনফিগার করা লাগে। পোর্টকে যদি তুমি কনফিগার কনফিগার না করো তাহলে তুমি ইনপুট নিতে পারবে না। ঠিক আছে? তার মানে তোমার যদি পোর্ট থেকে যদি ইনপুট নিতে হয় তাহলে পোর্টকে কনফিগার করতে হয়। আর এই কনফিগার করার অর্থ কি? কনফিগার করার অর্থ হচ্ছে যে তোমার ওই পোর্টের যতগুলো বিট আছে সবাইকে সবাইকে তোমার সেট করতে হবে, মানে সবাইকে হাই করতে হবে। যদি সবাইকে হাই করে দাও তখন ওই পোর্টটা ইনপুট নেওয়ার জন্য রেডি হবে। আর যদি না করো তাহলে কিন্তু, যদি কোনো একটা ভ্যালু আসলে নন মানে ওয়ান না থাকে, একটা যদি জিরো থাকে, তাহলে সে আর ওইটা ইনপুট পোর্ট হিসেবে কাজ করতে পারবে না। ঠিক আছে? এবং এইটা একটা সিঙ্গেল বিটের জন্য জরুরি। যদি এমন হয়, ধরো আমি আমি ইনপুট নিব কিন্তু একটা বিটেই আমি ইনপুট নিব, কিন্তু সেটা পুরো পোর্টে না, একটা বিটেই আমি ইনপুট নিব, তো সেটাও যদি আমাকে করতে হয়, তো তখন কি, ওই যেখানে আমি ইনপুট নিব তাকে আগে কনফিগার করতে হবে। আর কনফিগার করার অর্থ হচ্ছে যে ওই 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 পজিশনটাকে সেট করা, সেট করা মানে ওখানে ভ্যালুটা ওয়ান করে দেয়া। তো এটা যদি করতে পারো তাহলে তুমি ইনপুট নিতে পারবা। এবং এই কথাটা কিন্তু সবগুলো পোর্টের জন্য প্রযোজ্য। তুমি পোর্ট জিরো হোক, টু হোক, থ্রি হোক, ঠিক আছে, ওয়ান হোক, তো সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। তো উইদাউট কনফিগারিং এনি পোর্ট তুমি কিন্তু ইনপুট নিতে পারবা না। তো এটা হচ্ছে আমাদের বিষয় আর কি। এখন ধরো আমরা এখানে যে প্রোগ্রামটা আছে, যে এটা কি আসলে এখানে যেটা করা আছে, যে আহ, এখানে যেটা করছে যে টগল অল বিটস অফ P0, মানে পোর্ট জিরো। আচ্ছা, টগল করা মানে হচ্ছে যে তোমার ভ্যালুকে কি বলে, ধরো জিরো থাকলে ওয়ান করে দেয়া এবং ওয়ান থাকলে জিরো করে দেয়া, এটাকে বলা হয় টগল করা আর কি। মানে এটাকে তুমি ইন্টারচেঞ্জ বলতে পারো। ঠিক আছে? মানে যা থাকবে তার বিপরীতটা করে দেয়া। তো এটা হচ্ছে টগল, টগল অন দা বিটস অফ P0। তার মানে পোর্ট জিরোতে তোমার ভ্যালু যাই থাকুক ওইটাকে তুমি টগল করতে হবে। যদি এমন হয় সেক্ষেত্রে এটা আমরা কিভাবে করতে পারি, এই প্রোগ্রামটা একটু খেয়াল করো। তো এখানে কি আছে যে এখানে অ্যাকিউমুলেটরের মধ্যে প্রথমে 55s রাখা আছে, এবার ওই ভ্যালুটাকে পোর্ট জিরোতে নেওয়া হলো। ঠিক আছে? আচ্ছা, নিয়ে তারপরে খেয়াল করো, আচ্ছা যেহেতু তুমি পোর্টে রাখছো, এবার ওই যে ডিলে মেথডকে কল করছে। ঠিক আছে? এ কল ডিলে, অ্যাবসলিউট কল ডিলে। কিন্তু ডিলেটা কিন্তু এখানে কোথাও লেখা নাই, কারণ কি, এই যেটা বললাম এই ডিলে সাবরুটিনটা তোমার সব জায়গায় থাকবে। এই কারণে তুমিও যখন প্রোগ্রাম লিখবা উম, তুমি এইটাকে ডিফাইন না করে এই স্টেটমেন্টটা লিখতে পারবা, সমস্যা নেই। কারণ আসলে এই ডিলে মেথডটা আসলে থাকে, বুঝতে পারছো?
কারণ হচ্ছে যে আমরা যখনই আসলে এই যে আইও প্রোগ্রামিং করতে যাব, আমাদের যখনই বাইরের জগতের সাথে কমিউনিকেশন করতে হবে, পেরিফেরালের সাথে কাজ করতে হবে, তখন দেখা যাবে যে এটা একটা কমন বিষয় যে আমার ডিলে সাবরুটিনকে আমার কল করতেই হবে। তারপরে দেখো এই এই যে দুইটা নাম্বার, তুমি যদি এই যে 55H এবং আরেকটা হচ্ছে যে AAH, ঠিক আছে, এই 55H এর বাইনারিটা যদি দেখো যে 01010101 এবং AAH মানে হচ্ছে 1010101010। তো তুমি যদি এই ভ্যালু গুলা এইভাবে করে দিয়ে তুমি ওই যে, এবং যেহেতু আগে 55H কে রাখছে, এতে পরবর্তীতে তোমার কি করলো, এইচ রাখলো, রেখে এবার ডিলে সাবরুটিনকে কল করলো, তারপরে তোমার এবার ব্যাক করলো। তো এটা যদি রান হইতে থাকে, তাহলে যেটা হবে বিট টগল হইতে থাকবে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে যেটা হবে, তোমার ওইখানে যা থাকবে সেটা হচ্ছে ধরো 0110 0110 এভাবে তোমার হতে থাকবে আর কি। তো যেটা আর কি আমরা এখানে করলাম। তো এবং তোমরা একটু এটা মাথায় সেট করে নাও, এই দুইটা নাম্বার যে টগল করে আমরা এভাবে করতে পারি যে 55H, ঠিক আছে, এবং AAH। কারণ কি এই দুইটা হচ্ছে যে দেখো 01010110 এইভাবে, ঠিক আছে, মানে পরপর বিটস গুলা ইন্টারচেঞ্জ, একটা হচ্ছে 0 দিয়ে শুরু হয়েছে আর একটা 1 দিয়ে শুরু হয়েছে। তো এটাকে যদি তুমি হেক্সে লিখে ফেলো, প্রথমটা হচ্ছে 55H এবং পরেরটা হচ্ছে AAH, এই দুইটা ভ্যালু দিয়ে কিন্তু আসলে খুব সহজে তুমি টগল করতে পারো। এবং এই এই প্রোগ্রামটা মানে সাইমultaneously তুমি পরপর সামনে পাবা, এই কারণে এই দুইটা ভ্যালু তুমি মাথায় সেট করে ফেলো, বুঝতে খুব ইজি হবে। তাহলে তাহলে ধরো যে আমরা এইভাবে আসলে করতে পারি। এবার যেটা বলছিলাম যে ধরো আমরা যদি ইনপুট নিতে চাই, তো এখন পোর্ট 0 দিয়ে যদি আমরা আসলে ইনপুট নিতে চাই, তাহলে আমাদের যেটা হবে, তো কি কি বলছি যে কনফিগার করতে হবে। আর কনফিগার যদি করতে হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে, আহ, যে আমার সবগুলো বিটকে অন করে দিতে হবে, যে পোর্টে করব তার সবগুলা বিটকে আসলে অন করে দিতে হবে। তো এইখানে যেটা করছে যে গেট এ বাইট ফ্রম পোর্ট 0। আচ্ছা, বাইট নিতে গেলে তাহলে পোর্ট 0-র সবগুলো বিট থেকেই নিতে হবে, অ্যান্ড সেন্ড ইট টু পোর্ট 1। আচ্ছা, তার মানে পোর্ট 1 থেকে নিয়ে ওটাকে পোর্ট 0 থেকে নিয়ে ওটাকে পোর্ট 1-এ পাঠাই দিতে হবে। তো ঠিক আছে, তো ইনপুট কোন জায়গা থেকে নিবা, পোর্ট 0 থেকে। তো পোর্ট 0 থেকে নিতে গেলে তুমি ইনপুট যদি নিতে হয়, আগে কনফিগার করতে হবে। এখন কনফিগার করা মানে সবাইকে ওয়ান করা। তো সবাইকে ওয়ান আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে, সবাইকে ওয়ান আমরা কিভাবে করতে পারি, এটা করতে